আয়োজনে ছুটি শেষে ফিরছে মানুষ। ভোর থেকে বাস ও ট্রেন স্টেশনগুলোতে ছিল মানুষের ভিড়। সড়কপথে ঢাকায় ফেরা যাত্রীদের তেমন ভোগান্তি না থাকলেও বেশিরভাগ ট্রেনই ঢাকায় ফিরেছে নির্দিষ্ট সময় থেকে দেরিতে, যদিও কর্তৃপক্ষ তা মানতে নারাজ। উৎসবের আনন্দ সবার চোখে মুখে। ঈদ পূজার ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে আবারও ঢাকামুখী মানুষের স্রোত। আর এই ফেরার বড় ভরসা রেল। সস্তায় আর স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছতে তাই অনেকে চেপেছিলেন ট্রেনে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঢাকায় ফেরা মানুষের চাপটাই সহনীয়। তবে যাত্রীদের অভিযোগ ট্রেনের সময়সূচি নিয়ে। 1 ঘন্টা যাবো এখানে দাঁড়ায় আছি। 11টা আসার কথা, এখন তো মনে হয় 12টা বাজে, এখন কোনো ট্রেন সন্ধান পেতেছি না। ভোগান্তির ভিতরে মনে করেন যে উঠতে খুব কষ্ট হয়েছে, এমনি ভিড়ের যাত্রী অনেক বেশি, তো অনেক চাপ, উঠাই কষ্টকর। ভিতরে অনেক লোক মারামারি, ঝরগাঝাটি, অনেক কিছু। তবে ট্রেন দেরিতে পৌঁছার অভিযোগ উড়িয়ে দিয়ে কর্তৃপক্ষ জানায় বেশিরভাগ ট্রেনই সময় মতো ঢাকায় পৌঁছেছে। শুধু যেগুলো দূরপাল্লার রংপুর থেকে, আপনার দিনাজপুর থেকে, রাজশাহী থেকে, খুলনা থেকে, যেগুলো সব চলে আসছে। শুধু রংপুর ট্রেনের বাকি একই ঘটনা, লোক উঠতেছে না, উঠলে ট্রেন ছাড়িয়ে দিচ্ছে না। এটা এলাকায় ভিত্তিক ব্যবসা বাড়াচ্ছে, যেটা কিছু হবে। শুধু 2-4 ট্রেন, সব ট্রেন না, 2-4 ট্রেন না। অন্যদিকে সড়ক পথে ঘরে ফেরা যাত্রীরা ছিলেন স্বস্তিতেই। মহাসড়কে যানজট না থাকায় অনেকটা নির্বিঘ্নেই রাজধানীতে ফিরতে পেরেছে নগরবাসী। কোনো যানজট নাই রাস্তায়। না, যানজট ছিল না, কোথাও কোনো যানজট ছিল না। 180 টাকার ভাড়া 250 টাকা দিচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তেমন চাপ না থাকলেও শনিবার থেকে ঢাকায় ফেরা মানুষের চাপ আরও বাড়বে বলে জানায় সংশ্লিষ্টরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দেশের নৌঘাটগুলোতে। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে লঞ্চ, স্পিডবোট এবং ট্রলার মালিকরা। দক্ষিণাঞ্চলের মানুষরা সকাল থেকেই ভিড় করছেন কাওড়াকান্দি ঘাটে। তাদের অভিযোগ, বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের সামনেই অতিরিক্ত ভাড়া আদায় করছে লঞ্চ কর্তৃপক্ষ। বাড়তি ভাড়া নিচ্ছে স্পিডবোট এবং ট্রলার মালিকরাও। এছাড়া সিরিয়াল ব্রেক এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বরিশাল, খুলনা ও গোপালগঞ্জের যাত্রীদেরও। এতে বেশ দুর্ভোগেই পড়তে হচ্ছে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষগুলোকে। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও বেড়েছে যানবাহনের চাপ। সেখানে আছেন সহকর্মী বিএম খোরশেদ, আমরা এখন কথা বলছি তার সাথে। খোরশেদ, এখন ঘাটের ঠিক কি অবস্থা আর কেমন চাপ দেখছেন যাত্রীদের? শাওন, আমি এখন পাটুরিয়া ফেরিঘাটে অবস্থান করছি। এখানে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু যাত্রীদের বেশ চাপ লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে ফেরিঘাটে কিন্তু ঘাটেগামী যাত্রীদের বলা যাবে যে লোকারণ্য। যাত্রীদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি, আমাদের দৌলতদিয়া ঘাট থেকে করতে পারলেও, মানে ফেরি লঞ্চে করে আসতে পারলেও এইখানে এখানে যাত্রীদের তুলনায় যানবাহন নেই। যেগুলো আসছে সেগুলো দেখা যাচ্ছে তারা একটা যানবাহন, একটা গাড়ি আসার সাথে সাথে লম্বা, মানে সবাই মিলে হুড়মুড় করে সেই গাড়ি চেষ্টা করছে। আমরা দেখছি যে এখানে ট্রাকে করে যাচ্ছে ঢাকার দিকে, অনেক ছাদের করে যাত্রী দিকে কর্মস্থল করছে। আরেকটা জিনিস যেটা আপনাকে জানাতে চাই, এখানে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে মোতায়েন আছে। আমরা কিন্তু দেখছি কাজ করছে, কিন্তু তাদের সামনেই কিন্তু এই যে ছাদে ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে এই সকল যাত্রীরা কর্মস্থলের দিকে রওনা হয়েছে। এবং আরেকটা এখানে কিন্তু ভাড়াও বেশি নিয়ে যাচ্ছে। সেটা অন্যান্য সরকারের যে ভাড়াটা থাকে তার থেকে 2 গুণ 3 গুণ পর্যন্ত। খোরশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী বিএম খোরশেদ। চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে পরিবহন সংকটের কারণে কর্মস্থলে ফিরতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নেত্রকোনার মানুষকে। সেই সাথে রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। কর্মস্থলে ফিরতে সকাল থেকেই শহরের পার্লা বাস স্ট্যান্ডে হাজির হন মানুষজন। নেত্রকোনা থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছতে বিড়ম্বনার শিকার হতে হয় যাত্রীদের। পরিবহন সংকটের কারণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। বিকল্প উপায়ে অনেককেই গন্তব্যস্থলে পৌঁছাতে হয় পিকআপ কিংবা ট্রাকে চেপে। অনেক সমস্যা হইতেছে, অনেক গাড়ি টিকিট নিতে 500 টাকা করে। এটা তো বলার এখানে অবকাশই নেই। আর ভাড়া তো নিচ্ছি, যাত্রী
যাত্রী অতিরিক্ত এলাকা তাকে আমরা যাত্রী দিই নেত্রকোনা ডিস্ট্রিক্টে গাড়ি আসছে না যানজটের কারণে এই কারণে আর কি তাকে বিষয়গুলো। নেত্রকোনার পরিবহন সংকটের সবশেষ খবর জানতে আমরা এখন কথা বলছি সহকর্মী কামাল হোসাইনের সাথে। কামাল, এখন সেখানে কি অবস্থা? আর কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেওয়া মানুষজনের দুর্ভোগ যে ছিল সেটা কি এখন পর্যন্ত কমেছে? কারণ আপনি যেমনটি বলছিলেন যে আজ সকাল থেকেই কর্মস্থলে ফেরা মানুষদের চরম ভোগান্তি আমাদের চোখে পড়ে। ঢাকা থেকে যানবাহন ছেড়ে আসছে ঠিকই, কিন্তু ওই যানবাহনগুলো রাস্তা থেকেই আবার বুকিং হয়ে চলে যাচ্ছে। আমি এখানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, এখান থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, কিন্তু অতিরিক্ত ভাড়ার ব্যাপারে মনিটরিং আমাদের চোখে পড়ছে না। তবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন আমাকে যে তারা নিয়মিত এখানে তাদের মনিটরিং চালিয়ে যাচ্ছেন। এদিকে শ্রমিক পরিবহন ইউনিয়নের নেতাদের সাথে আমি কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে ঢাকা থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে এই গাড়িগুলো মানে খালি আসছে, যাত্রীবিহীন আসছে, ফলে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। আবার কেউ কেউ ওই অতিরিক্ত ভাড়া নেওয়ার কিছু অস্বীকার করছেন। তবে বিভিন্ন ট্রাক সহ বিভিন্ন যানবাহন যেগুলো মাল পরিবহন করে এইগুলো দিয়েও মানে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কারণ কামাল, আপনাকে ধন্যবাদ সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, নেত্রকোনার পরিবহন সংকটের সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসাইন। আমরা এখন চলে যাচ্ছি পরের সংবাদে। গতকালের মতো আজকেও হজ যাত্রীদের ফ্লাইট প্রায় 5 ঘন্টা বিলম্বে ফিরছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা সময় মতো জেদ্দা বিমানবন্দরে না পৌঁছানোর কারণেই এই বিলম্ব হচ্ছে। ফ্লাইটটি সকালে আসার কথা ছিল, এদিকে সকাল থেকে বিমানবন্দরের সামনে হাজিদের আত্মীয় স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে। বিমান কর্তৃপক্ষের দাবি, হাজিরা সময় মতো জেদ্দা বিমানবন্দরে আসতে পারেননি, তাই নির্ধারিত সময়ের পরে সেখান থেকে ছাড়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট। হজযাত্রী পরিবহনে আজ মোট 4টি ফ্লাইট রয়েছে। আগামী 8 নভেম্বর পর্যন্ত হজের ফিরতি ফ্লাইট চালাবে বিমান। প্রধানমন্ত্রীর নামে জমি লিখে নিয়ে তার বিনিময়ে চাকুরি দেয়াকে কেন্দ্র করে কয়েক মাস আগে বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় উঠে আসে রাজশাহী বাগমারার মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়। একই সাথে ভুয়া সনদে চাকুরি দেওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত হলেও এখনো চাকরিচ্যুতি হয়নি ওই শিক্ষকদের। উল্টো এ সংক্রান্ত দুর্নীতির অভিযোগকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কারের নামে আটকে রাখা হয়েছে তার বেতন ভাতা। সোহরাব হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাবিদ অপু। ঘটনা 2011 সালের। স্কুল কমিটির সদস্য আর স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালীরা মিলে মোহনগঞ্জ হাই স্কুলে নিয়োগ দেন একাধিক শিক্ষক। অভিযোগ ওঠে নিয়োগ পাওয়াদের 3 জনের নিবন্ধন সনদি জাল। এদের মধ্যে সুলতানা পারভিন নামে এক শিক্ষিকা আওয়ামী লীগ সভানেত্রীর নামে 1% জমি এবং নগদ 1 লাখ টাকার বিনিময়ে পান ওই চাকরি। তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান এসব অভিযোগ তুলে ধরলে তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করে স্কুল কমিটি। সভাপতি এবং প্রধান শিক্ষক উভয় মিলে 4 জন শিক্ষক নিয়োগ দেয় এবং তাদের নিবন্ধন সনদগুলো বিভিন্ন দপ্তরের পরীক্ষা নিরীক্ষার পর তাদের জাল প্রমাণিত হয়। পরবর্তীতে ভুয়া নিবন্ধনে নিয়োগ দেওয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসন এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরিচ্যুতি একই সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পুনর্বহালের সুপারিশও করা হয়, যা এখনো বাস্তবায়ন হয়নি। আমাকে আমার সভাপতি ফেরার জন্য ফিরিয়ে দেওয়ার জন্য বোর্ড নির্দেশ দিয়েছে সভাপতি সাহেবকে, কিন্তু বোর্ডের নির্দেশ অমান্য করে অগ্রাহ্য করে সভাপতি সাহেব আমাকে এখনো আমার সভাপতি ফিরিয়ে দিচ্ছে না। এ ব্যাপারে বোর্ড চেয়ারম্যান জানান, অনেক আগেই এ বিষয়ে স্কুলের সভাপতি বরাবর নির্দেশ আকারে চিঠি পাঠানো হয়েছে। এরপরও প্রধান শিক্ষককে পুনর্বহাল না করায় ক্ষোভ প্রকাশ করেন এবং সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। আমাকে লিখিত জানায় যে তাকে যোগদান করতে এ পর্যন্ত অদ্যাবধি দেওয়া হয়নি। তাহলে আমি সভাপতিকে ফার্স্ট টাইম শোকজ করবো যে কেন বোর্ডের নির্দেশ পালন করা হচ্ছে না, এটা ফার্স্ট। আর সেকেন্ড, তাকে একটা টাইম দিয়ে দিব। এদিকে স্কুল কমিটির সভাপতির দাবি, এ সংক্রান্ত কোনো চিঠি পৌঁছায়নি তার কাছে। তার সাথে সাক্ষাতে কথা বলা না গেলে মোবাইল ফোনেই জানান পাল্টা অভিযোগ। চিঠি আমি আগে পাইনি, চিঠি পাইলে প্রয়োগ যেটা দরকার দিব, কিংবা আইনগত যেটা ব্যবস্থা নেওয়ার দরকার আমার বিরুদ্ধেই হোক আর ওর বিরুদ্ধেই হোক, সেই প্রসেসটাই অবলম্বন করব। সোহরাব হোসেন, যমুনা নিউজ, রাজশাহী।
গ্রাম্য রাজনীতি আর ব্যবস্থাপনা কমিটির দ্বন্দ্বে হুমকির মুখে পড়েছে গোপালগঞ্জের উমাচরণ সর্বজনীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন। বোর্ড অনুমোদিত কমিটি না থাকায় নিয়োগ দেওয়া যাচ্ছে না শিক্ষকদের। নিয়োগ সংকটে আছে লোকবল। মোজাম্মেল হোসেনের মুন্নার পাঠানো রিপোর্ট। মেয়েদের স্কুলমুখী এবং স্বশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে 1968 সালে প্রতিষ্ঠা করা হয় উমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ঠিক থাকলেও অব্যবস্থাপনার কারণে ধীরে ধীরে কমতে থাকে শিক্ষার মান, কমতে থাকে ছাত্রী সংখ্যাও। বন্ধ হবার উপক্রম হয় বিদ্যালয়টি। সেই স্কুলটি প্রথমে গার্লস স্কুল ছিল। ওই গার্লস স্কুল ওনাগো নবপল্লীর সর্বসম্মতিক্রমে দেবগ্রামে স্থাপিত হইল।